অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছেন, যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে। উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। মোহাম্মদ ইউনূস নাকি লন্ডনে গিয়ে তারেক রহমানকে সেজদা দিয়ে এসেছেন, এমনটা অভিযোগ করলো দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এখন গ্রাম বাংলায় দেখবেন যে যেখানে খেলা হয়, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, এই ধরনের খেলাধুলা যেখানেই হয় সেখানে দেখবেন একদল ছেলেপান থাকে যারা বল কুড়ানোর জন্য। এখন এই যে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এরা সেই রকমের ছেলেপানদের মতন রাজনৈতিক ময়দানে সেই বল কুড়ানোর জন্য এদের জন্ম হয়েছে। এখন এরা চিন্তা করে যে এরা রাজনীতি করবে, এরা ভবিষ্যতে রাজনৈতিক মাঠে পেলে হবে, ম্যারাডোনা হবে, কিন্তু আসলে তো এটা বাস্তবে কোনোদিন হতে পারবে না। কারণ যারাই রাজনৈতিক মাঠের প্লেয়ার হয় তারা বাংলাদেশের রাজনৈতিক মাঠে লাতি ঘুষি বারবার হোঁচট খেয়ে পড়তে পড়তে জেল খাটতে খাটতে বড় রাজনীতিবিদ হয়, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন কোন শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়াও বাহির থেকে যদি ল এর উপরে পিএইচডি করে আসে, তারপরে বাংলাদেশে এসে কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক নেতার সাথে কিছুদিন ঘোরাফেরা করে, তাহলে সে একজন রাজনীতিবিদ হতে পারে। এখন এই হাসনাত আব্দুল্লাহ এরা কারা? এরা টোকাই, ফকির, রাস্তার পাশে যারা এক সময় কার্টন, ছেঁড়া কাগজ, বোতল এগুলো টোকাইয়ের মতন বস্তায় ভরে নিয়ে বিক্রি করত। এখন তারা এই রাজনৈতিক মাঠের প্লেয়ার হয়ে গেছে সময়ের বিবর্তনে। এরপরে যখনই তারা রাজনৈতিক মাঠের প্লেয়ার হলো, তারপরে দেখা গেল সেই মাঠে তারা দৌড়াতে পারছে না। এখন চিন্তা করেন, যেখানে মেসি, ম্যারাডোনা, পেলে তাদের মতন প্লেয়াররা খেলছে, অথবা ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এদের কথা বলতে পারি। এখন এরা খেলে বুট পায়ে দিয়ে, আর আমরা বাংলাদেশি যারাই ছেলেপান আছি, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশি ছেলেপান আমরা নদীর কিনারায়, তারপরে বৃষ্টির ভিতরে সেই পানি ভেজা মাঠে, সেখানে বুট ছাড়া খালি পায়ে ফুটবল খেলি। এখন আপনাকে যদি সেই নেইমার, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যারাডোনা, পেলে তারা যেইভাবে খেলে এবং তাদের মাঠে নিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনি দৌড়াতে পারবেন না, এবং সেই যে বুট পায়ে দিয়ে খেলার যে অভিজ্ঞতা আপনার ভিতরে নেই, সেই কারণে আপনি ওই খেলায় কোন রকমের কোনো জয়লাভ করতে পারবেন না। এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এদের প্রেক্ষাপট একই প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতিতে। কারণ এরা এই যে টোকাই থেকে দুর্নীতির মাধ্যমে এখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু এরা রাজনীতি বানান পর্যন্ত করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা ভার্সিটির ছাত্র, তারা রাজনীতির বানান কেমনে করতে পারবে না, আমি ওই বানানের কথা বলি নাই। যে রাজনৈতিক ময়দানে সেই সকল প্লেয়ার যারা আছে তাদের সাথে খেলার জন্য এরা ওই রাজনৈতিক বানান যেটা, ওইটাই করতে পারবে না। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ কি বললেন? হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে অভিযোগ করলেন যে সেনাবাহিনী বা সেনাপ্রধান তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছেন। আমি যখন এখানে কথা বলতে আসি, এর আগে এই ছবিটা আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আছে। এই ছবিটা একটা সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন, এবং প্রোগ্রামে গিয়ে উনি একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন, এবং সেটা স্পষ্ট করেই বলা যায় যে বিএনপি কে বলছেন। কারণ ইতিমধ্যেই সেনাপ্রধানকে বিএনপির একটি জনসভায় বক্তৃতা দিতে দেখা গেছে। এই প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ তিনি সেনাপ্রধানকে কটাক্ষ করে এই সকল কথাবার্তা বললেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইন নিয়ে কি বলল হাসনাত আব্দুল্লাহ? তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইন শব্দটি আবারও উচ্চারণ করলেন। এটা কি মেটিকুলাসলি ডিজাইন কিনা আসলে এটা আমাদের এখন ভাবতে হবে। কারণ যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসেন। কারণ এই যে বাংলাদেশের ক্ষমতায় আসা এই ইউনূস, ইনি নির্দিষ্ট একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন। এখন সেই ডিজাইনটাকে আবারও পুনরাবৃত্তি করলেন এই হাসনাত আব্দুল্লাহ।
এখন হাসনাত আব্দুল্লাহদের প্রেক্ষাপট যে কি হবে সেটা তো ভবিষ্যৎ বলে দিবে, সময় বলে দিবে। কারণ এই যে হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, নাহিদ ইসলাম, এছাড়াও যারা ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচিতি লাভ করে বর্তমান বাংলাদেশে যে সকল দুর্নীতি, মব ভাইলেন্সের সৃষ্টি করছেন, ইতিহাস তাকে একদিন না একদিন কঠিন জবাব দিবে এবং তাদের এই সকল দুর্নীতি, সন্ত্রাসী, মব ভাইলেন্সের যে সকল অপকর্ম, এগুলোর শাস্তি তাদেরকে পেতেই হবে। এটা আজ হোক কাল হোক, এটা আওয়ামী লীগ ক্ষমতায় যাক, বিএনপি ক্ষমতায় যাক, জাতীয় পার্টি ক্ষমতায় যাক, জামাত ইসলামের কথা বলবো না, কারণ জামাত ইসলাম একদম এই যে এনসিপির একমাত্র শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক দল। এখন এজন্য এই জামাত ইসলামের কথা বললাম না, কিন্তু অন্য যেই রাজনৈতিক দলই বাংলাদেশের ক্ষমতায় আসবে, আপনি লিখে রাখতে পারেন এই যে হাসনাত আব্দুল্লাহদের, এদের পরিণতি ভয়ানক হবে। কারণ এরা আওয়ামী লীগের সাথে যেমন বিশ্বাসঘাতকতা করেছে, তেমনি বিএনপিকেও নানাভাবে অপমান, অপদস্থ এবং লাঞ্ছিত করেছে। বেগম খালেদা জিয়ার তার মেকআপ বক্স, পার্লার আইটেম চুরি করে নিয়ে যাওয়ার কথা বলছে, কেউ কেউ সেটা তার বউকে গিফট করবে। এছাড়া জিয়াউর রহমানের ছবিতে যেভাবে জুতা দিয়ে, পাড়া দিয়ে ধরে রেখেছে এবং তারেক রহমানকে সহ তার স্ত্রীকে নিয়ে যেভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে, এই সকল বিষয়গুলো বর্তমান সময় বিএনপি মানে একদম সহ্য করে বসে আছে। অসহ্য যন্ত্রণা, তারপরও সহ্য করে ধৈর্য ধরে বসে আছে যে এগুলো শোধ তুলবে তারা ক্ষমতায় এসে। ওই যে বললাম যে বাংলাদেশে শুধুমাত্র জামাত ব্যতিরেকে অন্য যে সকল রাজনৈতিক দল আছে এবং তার মধ্য থেকে যেই দলই বাংলাদেশের ক্ষমতায় আসুক, এই এনসিপি সদস্যদের, ছাত্র সমন্বয়কদের, জামাত ইসলাম, এদের কারো কোনো নিস্তার নেই। একথা আপনি লিখে রাখেন। কারণ এনসিপি, জামাত ইসলাম মিলে বাংলাদেশে যে সকল রাজাকারী কর্মকাণ্ড করেছে, দেশকে যেভাবে অপমানিত করেছে, জাতীয় পতাকাকে যেভাবে অপমানিত করেছে, জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করেছে এবং একের পর এক বাংলাদেশের রাজাকারীপনা এবং গণধর্ষণের নামে যে সকল ব্যভিচার এই জামাত ইসলাম এবং এনসিপি মিলে করেছে, তার কোনো ক্ষমা হবে না এবং কোনো রাজনৈতিক দল এই সকল বিষয়গুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবে না। এজন্য এই যে কথাটি যে হাসনাত তোর কি অবস্থা হবে, এ কথাটি আসলেই মন থেকে বলছি এবং এই প্রেক্ষাপট বাস্তব হতে আর বেশি দিন বাকি নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপর থেকে বর্তমান সময়ে আমেরিকা হাত সরিয়ে নিচ্ছে। কারণ আমেরিকা দেখছে যে এই অনির্বাচিত সরকার দিয়ে বর্তমান সময় তাদের যে সকল ফায়দা লুটে নেওয়ার আছে, সেগুলো তারা লুটে নিতে পারছে না এবং যদিও বা সেই ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করে বা লুটে নিতে চায়, সেটার কোনো রকমের কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য তাদের ফায়দা লুটে নেওয়ার জন্য একটা নির্বাচিত সরকার, একটা নির্বাচিত গভর্নমেন্ট দরকার। এখন সেই নির্বাচিত গভর্নমেন্ট যখন নির্বাচন হবে তারপরেই পাওয়া যাবে। এছাড়াও আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশে নির্বাচন হয়, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে কতটা পাবে সেটারও একটা প্রশ্ন থেকে যায় এবং যদি নির্বাচনের গ্রহণযোগ্যতা না পায়, সে ধরনের নির্বাচিত সরকার দিয়েও আমেরিকা তাদের এই ফায়দা লুটে নিতে পারবে না। তো এই সকল বিষয়গুলোর কারণে আমেরিকা বর্তমান সময় ইউনূসের মাথার উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে এবং তারা ইউনূস নির্ভরশীলতা কমিয়ে নির্বাচিত সরকারের দিকে পদার্পণ করছে। তো এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ কি করলো? হাসনাত আব্দুল্লাহ একটি প্রেস কনফারেন্সে তিনি একথা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে সেজদা দিয়ে এসেছেন এবং যখন এই ইউনূস লন্ডনে গেছিলেন তখনই এই সরকারটাকে লন্ডনে বিক্রি করে আসছেন এবং এটা যে নতুন কোনো মেটিকুলাস ডিজাইন কিনা সেটা হাসনাত আব্দুল্লাহ জানে না। এখন কথাগুলো তো বাস্তব কথাই ভাই, কারণ বাংলাদেশে দুটি বৃহত্তম রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি। আওয়ামী লীগকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার যদিও পতন করতে পেরেছেন, কিন্তু বিএনপি কিন্তু মাঠে আছে। এজন্য বিএনপিকে শান্ত রাখার জন্য, তারেক রহমানকে বসে আনার জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গেছিলেন এক বোতল সরিষার তেল নিয়ে তারেক রহমানের পায়ে মালিশ করার জন্য। এখন সেই প্রেক্ষাপটটাই তুলে ধরলেন হাসনাত আব্দুল্লাহ, বললেন যে লন্ডনে গিয়ে তারেক রহমানকে সেজদা দিয়ে এসেছেন এবং সরকারটাকে সেই লন্ডনেই বিক্রি করে
তারপরে বাংলাদেশে এসেছেন। তো দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটি বিবৃতি দিলেন। তিনি বললেন, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে সেজদা দিয়ে এসেছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিক্রি করে এসেছেন। এছাড়াও সেনাপ্রধান বিএনপির জনসভায় বক্তব্য রাখাটাকেও হাসনাত আব্দুল্লাহ ভালোভাবে দেখছেন না। এখন কথা হলো, বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি। এখন বাংলাদেশের যেই ক্ষমতায় থাক, সে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা কোনো তত্ত্বাবধায়ক সরকার হোক, যেই ক্ষমতায় থাক, যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নেই, সেহেতু বিএনপির সাথে সমঝোতা না করে এই সরকারের কোনো ভ্যালু হবে না বা আন্তর্জাতিক ভাবেও কোন রকমের কোনো স্বীকৃতি পাবে না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই লন্ডনে গেলেন, তারেক রহমানের কাছে গিয়ে তার সরিষার তেলের বোতল থেকে সরিষার তেল তার পায়ে মালিশ করে আসলেন এবং সেই সকল বিষয়গুলো কি হাসনাত আব্দুল্লাহ নতুন করে বললেন যে লন্ডনে গিয়ে তারেক রহমানকে সেজদা দিয়ে এসেছেন এবং সরকারকে বিক্রি করে এসেছেন। এছাড়াও বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন রকমের কানা ফুসফুসি চলছে যে অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলাম এবং এনসিপি কে নিয়ে সিট ভাগাভাগি করছে বিএনপির সাথে। বিএনপি এনসিপি কে 17 আসন দিতে রাজি হয়েছে, কিন্তু ইউনূস দাবি করছে যে এনসিপি যেন 30 আসন পায়। কিন্তু এটা তো ইউনূসের একান্ত ব্যক্তিগত মন্তব্য। এটাতে এনসিপি বা যারাই ছাত্র সমন্বয়ক আছেন তাদের কতটা মতামত আছে সেটা হলো বড় কথা। এখন এনসিপি তারা কি চাইছে? এনসিপি চাচ্ছে বাংলাদেশে নির্বাচন না হোক, এবং যদি বাংলাদেশে নির্বাচন না হয়, অনির্বাচিত হয়েও বর্তমান সময় এনসিপি এবং জামাত ইসলাম এই দুই দল মিলে বাংলাদেশের রাজত্ব শাসন করছে। এখন এরকমের যে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, এটাকে কে হাতছাড়া করতে চায়? এজন্য তারা চাচ্ছে নির্বাচন যাতে না হয় এবং নির্বাচন কমিশনকে এই যে এনসিপি এবং জামাত ইসলাম মিলে এক গাদা শর্ত ছুড়ে দিলেন। এই সকল শর্তগুলোর কি কারণ থাকতে পারে? যেখানে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাচ্ছেন রোজার আগে, সেখানে কেন সরকারের নিজস্ব দল মানে ইউনূসের কিংস পার্টি এবং তার মদতপৃষ্ঠ জামাত ইসলাম তারা কেন নির্বাচনের বিরোধিতা করছে? তারা তো এই কারণেই করছে যে যাতে নির্বাচন না হয় এবং নির্বাচিত না হয়েও তারা বাংলাদেশের ক্ষমতা ভোগ করতে পারে। এটা হলো তাদের মূল এজেন্ডা। এছাড়াও নির্বাচন নিয়ে আরো কিছু আলাদা আলাদা প্রেক্ষাপট আছে, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন যে যতদিন পর্যন্ত তাদের বিচার কার্য চলমান থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো নির্বাচনের আয়োজন করে, সেটা আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে সেটা হলো বড় কথা। কারণ বাংলাদেশের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত ভারত এবং চীন। আমেরিকা সে তো অনেক দূরে, আটলান্টিক মহাসাগরের উপরে, কিন্তু যারা কাছাকাছি আছে সেক্ষেত্রে ভারত এবং চীন। তাহলে ভারত এবং চীন তারা কি ভাবছে, তারা কাকে সমর্থন করছে? এবং বর্তমান সময় পৃথিবীর অনেক দেশ আছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগ বিহীন যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনকে অন্তত এই সকল দেশগুলো স্বীকৃতি দেবে না। এখন নির্বাচন হলো বাংলাদেশে, ভারত এবং চীন, মায়ানমার এগুলো বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। এখন এরা যদি বাংলাদেশের এই নির্বাচনকে স্বীকৃতি না দেয়, তাহলে কিভাবে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করবে? অংশগ্রহণমূলক নির্বাচনে নির্বাচিত সরকার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না দেখাতে পারে আন্তর্জাতিকভাবে, তাহলে তার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈধতা সেটিও কোনো সরকারই দিতে পারবে না। এবং সেই রকমের বৈধতা নিয়ে তিনি যদি বাংলাদেশ থেকে না যেতে পারেন, তাহলেও তার মৃত্যুর আগের যে দিনগুলো মানে বেঁচে থাকতে নরক যন্ত্রণা ভোগ করবেন অথবা কিয়ামতের আগুনে জ্বলবেন। এটা আপনি লিখে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা হলো সবচেয়ে বড় কথা। এছাড়াও বর্তমান সময় ভারত বাংলাদেশকে যে ধরনের হুমকি দিচ্ছে, যে ধরনের যুদ্ধের মনোভাব পোষণ করছে,
এই সকল বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যায় ভবিষ্যতে বাংলাদেশ যে অনেক বড় একটা বিপদের মুখে পড়তে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে বর্তমান সময় বাংলাদেশের অর্থনীতি একদম তলানিতে গিয়ে পৌঁছেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার নির্বাচন নিয়ে ভাবছে, এবং তাও আবার আওয়ামী লীগকে ছাড়া। এবং হাসনাত আব্দুল্লাহ যে কথা বলেন, কথা বাস্তব কথা, কিন্তু কিছু করার নাই। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম এছাড়া যেই সকল সমন্বয়ক যারা রাজাকারদের সাথে মিলেমিশে বাংলাদেশটাকে একদম পূর্ব পাকিস্তানে বানিয়ে দিচ্ছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের বেকসুর খালাস দিয়ে দিচ্ছেন, এছাড়াও বাংলাদেশের গণধর্ষণের মতন নিন্দনীয় কাজবাজগুলো যারাই ইতিমধ্যে করেছেন, এরা ভবিষ্যতে কোনোদিন যেই সরকারি ক্ষমতায় আসুক এদের বিচার হবে এবং এদের বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। এটা বাস্তব কথা। এবং এই যে হাসনাত আব্দুল্লাহ জুলাই ঘোষণাপত্র প্রকাশের আগে এরকমটা বলছিলেন যে সেখানে তাদের একটা সাংবিধানিক অধিকার, মানে তারা কিভাবে বেঁচে থাকবে সেই বেঁচে থাকার রক্ষা কবচ হিসাবে জুলাই ঘোষণাপত্রকে ব্যবহার করতে চাইলেন, কিন্তু শেষে দেখলেন যে সেটা হলো না। এখন কি করবে? এখন তো তাদেরকে রাজনৈতিকভাবেই সক্রিয় হতে হবে, কিন্তু সেই রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার জন্য যে যোগ্যতা, যে দল বা যে রকমের পৃষ্ঠপোষকতা দরকার সেটা অন্য কেউ করবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার এমনি তো ভ্যালুলেস, আজ আছে কাল নেই। তো এই ভ্যালুলেস সরকার দিয়ে তারা কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। এবং এই সরকারের কিংস পার্টি হচ্ছে এই এনসিপি। তাই এই এনসিপির ভবিষ্যৎ প্রেক্ষাপট একদম দোজখের আগুনের মতন দৃশ্যমান। তো দর্শক, দেখতে থাকুন ভবিষ্যৎ প্রেক্ষাপট কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।